নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকেই এনফিল্ড রাইফেলে ব্যবহৃত কাগজের টোটা তৈরি হতো। আর্দ্রতা ঠেকাতে টোটার খোলে গরু এবং শুয়োরের চর্বি যে মেশানো হয়, সেই খবর দমদম ক্যান্টনমেন্টের সেনাদের কাছে প্রথম পৌঁছয়। 1857 সালের 22শে জানুয়ারি বেঙ্গল আর্টিলারির সেনারা প্যারেড করার সময় ওই কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করেন। দ্রুত সে খবর পৌঁছে যায় ব্যারাকপুর সেনা ছাউনিতে। এ প্রসঙ্গে বলে রাখি, ব্যারাকপুরের বিদ্রোহ ও সুপ্রাচীন ইতিহাস নিয়ে আমাদের একটি ভ্লগ আছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখব। আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। ব্যারাকপুর তো না হয় হলো, কিন্তু কি হলো দমদমের, বেঙ্গল আর্টিলারির? দমদম বা কলকাতা বিমানবন্দর বা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কথা জানেন না এমন কেউ নেই। আচ্ছা, কি ছিল সেখানে জানেন কি? দমদমের ইতিহাস কিন্তু 3000 বছরেরও পুরনো। না, কোনো আবেগ বা গপ্প কথা নয়। পুরোটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনতে হবে। জানি এটা বলার পরেও অনেকেই স্কিপ করে দেখবেন, তবে সেটা করলে আপনারাই মিস করবেন অনেক কিছু। এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু। চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। পলাশির যুদ্ধের আগেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল আর্মি গড়ে উঠেছিল। প্রথমে পুরোপুরি ইউরোপীয় রেজিমেন্ট, পরে এলো লাল পল্টন, টকটকে লাল জ্যাকেট পরা দেশি সিপাহী। এই বেঙ্গল আর্মিরই গোলন্দাজ বিভাগ বেঙ্গল আর্টিলারি। তা অবশ্য তৈরি করা হয় বেঙ্গল আর্মির জন্মের বেশ কয়েক বছর আগেই। 1775 সালে এরই প্রশিক্ষণ শিবির শুরু হয় দমদমে। 1783 সালে কর্নেল পেট্রিক ডাফ দমদম ক্যান্টনমেন্ট তৈরি করেন। সেনা ছাউনির চারপাশে গ্রামগুলিও আস্তে আস্তে অধিগ্রহণ করে ব্রিটিশ কোম্পানি। তিগলা, সুলতানপুর এবং কৈখালী মৌজা মিলিয়ে মোট 84টি গ্রাম নিয়ে ক্যান্টনমেন্ট গড়ে ওঠে। 18 শতকের শেষে বা 19-এর গোড়ায় সেনা প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি দমদম মর্যাদা পায় বেঙ্গল আর্টিলারির সদর দফতরের। সেনা ব্যারাক, অফিসারদের বাংলো, খেলার মাঠ, অ্যামেচার থিয়েটার, ব্যান্ড তৈরি হয়। 1818 থেকে 19-এ সেন্ট স্টিফেন চার্চ, 1823-এ সেন্ট প্যাট্রিক চার্চ স্থাপিত হয়। 1850-এর মধ্যেই দেশের প্রায় সেরা ক্যান্টনমেন্ট হয়ে ওঠে দমদম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর ক্লাইভের সময় যার শুরু, কোম্পানির শেষ গভর্নর জেনারেল ডালহৌসির সময় তার শেষ। 1853-এ ডালহৌসি সিদ্ধান্ত নেন দমদম থেকে বেঙ্গল আর্টিলারির সদর দফতর সরিয়ে নিয়ে যাওয়া হবে মিরাটে। শুরুতেই যে সিপাহী বিদ্রোহের কথা বলছিলাম, বিমানবন্দরের রানওয়ে ছিল সেই প্যারেড গ্রাউন্ড। শতাধিক সেনাদের নির্বিচারে হত্যা করে হিন্দু মুসলিম নির্বিশেষে কবর দেয় তাদের। এইচএমবির কারখানার কাছেই অবস্থিত দমদম ক্যান্টনমেন্টের কবরস্থান। নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো প্রকল্প চালু হলে কবরস্থানের মাটি ছুঁয়ে পাতালে প্রবেশ করবে রেল। মাটি এবং পাতালের সংযোগস্থলের মধ্যে রয়েছে ব্রিটিশ আমলের সেই সব সেনাদের সমাধি। সিপাহী বিদ্রোহ দমনের পরই পাকাপাকিভাবে দমদম ক্যান্টনমেন্টের বিলুপ্তি ঘটে। পরিত্যক্ত সেনাদের হাসপাতাল প্রথমে জেসপ অ্যান্ড কোম্পানি, পরে 1929 সালে গ্রামোফোন কোম্পানিতে রূপান্তরিত হয়। দমদমের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে এই সব জায়গার ইতিহাস না জানলে। বাগজোলা। প্রাচীন সময় থেকেই দমদমের বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে বাগজোলা খালের গুরুত্ব ছিল অপরিসীম। আড়িয়াদহে গঙ্গার সমতট থেকে শুরু হয়ে বরানগরের পাশ দিয়ে সিথি হয়ে কালিন্দির মধ্যে দিয়ে কৃষ্ণপুর মৌজার যাত্রাগাছির ঘুনি বিলে পৌঁছে নিজের যাত্রাপথ শেষ করে কুলটি নদীতে পড়েছে এই খাল। সম্ভবত এই খালটি একটি স্বাভাবিক নদী খাড়ি ছিল, যার মধ্যে জোয়ার ভাটা খেলত। যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এই এলাকার গুরুত্বপূর্ণ পথ ছিল এই খাল। এখানকার স্থানীয় জেলেদের পদবি ছিল বাঘ, তাই তাদের অধিকারভুক্ত জলাগুলি বাগজোলা নামে পরিচিত হতে থাকে। বাগজোলা নামকরণের আরেকটি উৎস বলেছিলেন দমদমের বিশিষ্ট শিক্ষক, পরিবেশ ও রাজনীতিবিদ মিহির সেনগুপ্ত।
উনি বলেছিলেন যে সুপ্রাচীন কালে এই এলাকা ছিল জঙ্গল আর হোগলা বনে পরিপূর্ণ। তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি থাকা খুব স্বাভাবিক, তাই নাম বাঘজোলা, যার থেকে এসেছে বাঘজোলা। একসময় এই খালের ধারে মেলা বাগানে বিশাল চালের মেলা বসত, যেখানে কলকাতার শৌখিন বাবুরা পছন্দসই চাল কিনতে ভিড় জমাতেন। দক্ষিণবঙ্গের সেরা চাল নৌকা বেয়ে আসত এই চালের মেলায়। ঘুঘুডাঙ্গা, হরিপদ ভৌমিকের মতে সুন্দরবনের ভাষায় ছোট ডিঙি নৌকোকে বলা হয় ঘুঘুডিঙা। খালে এই ধরনের যেসব নৌকো চলত তার থেকেই ঘুঘুডাঙ্গার নাম হয়েছে। অন্যদিকে ভূপেশ প্রামাণিক মনে করেন যে ঘুঘু পদবীধারী জনগোষ্ঠীর বাস ছিল এখানে, সেই থেকেই ঘুঘুডাঙ্গার নাম। মতিঝিল, এই এলাকা একসময় ছিল মুর্শিদাবাদের নসিপুরের জমিদার রাজা ছত্রপদ সিংহের বাগানবাড়ি, তাই মুর্শিদাবাদের মতিঝিলের অনুকরণে নাম হয় জায়গাটির। এই বাগানবাড়ির 3 দিকে ছিল পরিখা। ছত্রপদ সিংহের ছেলে চেতনারায়ণ এখানেই থাকতেন। একসময় চেতনারায়ণ মতিঝিল ছেড়ে সিউড়ি চলে যান। বাগানবাড়ি বিক্রি হয়ে যায় ডিসি পারেক নামে একজন অবাঙালি ব্যবসায়ীর কাছে। তিনি আবার বিক্রি করে দেন কলকাতার করুণা কিশোরে করগুপ্তকে। 1933 থেকে 34 সাল নাগাদ সমবায়ের মাধ্যমে করুণা কিশোর কর নতুন জনবসতি গড়ে তোলেন মতিঝিলে। বাংলায় সমবায় পদ্ধতিতে জনবসতি গড়ে তোলার অন্যতম প্রধান নজির এই মতিঝিল। সেই সময়ই মতিঝিল স্কুল স্থাপিত হয়। আরও একটি মত আছে মতিঝিল নামের উৎস হিসাবে। হরিপদ ভৌমিক মনে করেন যে লবণ হ্রদের উৎপত্তির পর সম্ভবত দমদমের নদী শুকিয়ে গিয়ে ঝিলে পরিণত হয়। ওই ঝিলের গর্ভে মুক্ত পাওয়া যেত বলেই নাম হয় মতিঝিল। এবার আসি নাগের বাজারের কথায়। অনেক আগে এই এলাকার নাম ছিল গাজীর তালুক। এলাকার জমিদার ছিল জনৈক গাজী সাহেব। ওনার কাছ থেকে বসিরহাট অঞ্চলের আরবেলিয়া গ্রামের জমিদার নন্দনাথ নাগ কিছু অংশ কিনে নিয়ে একটি বাজার ও কাছারি স্থাপন করেন। নাগেদের বাজার থেকেই নাগের বাজার নামটি এসেছে। পরবর্তীকালে কাটোয়ার বদ্দিপুর গ্রামের দীনবন্ধু নন্দী চৌধুরী গাজী সাহেবের কাছ থেকে 6 আনা অংশ কেনেন। তার কাছারি বাড়ি ছিল বর্তমান 3 নম্বর শ্যামনগর রোডে। বাকি 10 আনা অংশ কেনেন খুলনার ডাক্তার জগবন্ধু বোস। পরে তিনি তার সেই অংশ বিক্রি করে দেন খুলনারই মৃগেন বসুকে। বসুদের কাছারি বাড়ি ছিল বর্তমান গোরক্ষবাসী রোডে। ষাটগাছি মৌজার অন্তর্গত নাগের বাজারের প্রাচীন নাম ছিল কামারডাঙ্গা। সেই নামটি এখনও দেখতে পাবেন নাগের বাজার মোড়ে যে পুলিশ ফাঁড়ি আছে তার গায়ে লেখা। সেটি কামারডাঙ্গা আউটপোস্ট নামেই পরিচিত। এবার আসব দমদম নামের উৎসে যে জায়গা তার কথায়। পলাশির যুদ্ধ জয়ের পর কেটে গেছে বেশ কিছু দিন। একদিন ঘোড়ায় চড়ে এখনকার দমদমের রাস্তা পেরিয়ে যেতে যেতে রবার্ট ক্লাইভ দেখতে পেলেন বড় ঢিপির ওপরে একটি পুরনো একতলা বাড়ি। সেই বাড়ি ক্লাইভ পরে দ্বিতল করেন। বাড়িটি ক্লাইভ হাউস নামেই এখন বিখ্যাত। তবে একতলার ইট দেখে অনুমান করা হয় বাড়িটি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে নয়, আরও আগে তৈরি। সম্ভবত নবাব আলীবর্দী এই বাড়ি তৈরি করিয়েছিলেন শিকারে গিয়ে থাকার জন্য। আর আরেকটি মত হলো সিরাজদৌল্লা বাড়িটি তৈরি করেন কাছেই কলকাতায় ইংরেজদের উপরে গোপনে নজর রাখার লক্ষ্যে। সিরাজের পরাজয়ের পর যা ইংরেজদের হাতে চলে যায়। কিন্তু তার চেয়েও বড় খবর লুকিয়েছিল ওই ঢিপিটিতে। গত শতক থেকে ওই ঢিপির প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান শুরু হয়েছে। পুরাতত্ত্ব বিভাগের শুভ মজুমদারের মতে পূর্ববর্তী উৎখননে এখানে 7টি স্তরে নাগরিক সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল। তবে এবছরের উৎখননে সর্বশেষ স্তরে বা প্রাক মৌর্য যুগের বন্যা এবং তারও বেশ কয়েক শতক আগের সভ্যতার নিদর্শনও পাওয়া গিয়েছে, যা দেখে পুরাতত্ত্ববিদদের অনুমান সেই সময়েও এখানকার মানুষের বন্যার পরে ঘুরে দাঁড়ানোর কারিগরি দক্ষতা ও মনের জোর ছিল। পুরাতত্ত্ববিদেরা জানাচ্ছেন এখানে ধারাবাহিকভাবে জনবসতি থাকায় মানুষ বন্যার আঘাতের পরে চলে না গিয়ে ফের এখানেই আবার বসতি তৈরি করতে উৎসাহ দেখায়। কতদিন আগে থেকে তাহলে এখানে মানুষ বসবাস করত? সবচেয়ে পুরনো স্তর থেকে যে নিদর্শন মিলেছে তাতে পাওয়া কৃষ্ণাভ লাল মৃৎপাত্র থেকে অনুমান করা যায়
এই এলাকায় খ্রিস্টপূর্ব 1000 বছর আগেও বসতি ছিল, অর্থাৎ কলকাতার ইতিহাস এখন থেকে 3000 বছর পুরনো। এখান থেকে হাড়ের তৈরি অস্ত্র পাওয়া গিয়েছে, তার কার্বন পরীক্ষা করা হচ্ছে। ইতিহাসবিদদের অনুমান সেই পরীক্ষার পরে এই এলাকার ইতিহাস আরও প্রাচীন বলে গণ্য হতে পারে। প্রায় 200 মিটার লম্বা ও 70 মিটার চওড়া এই ঢিপি থেকে পাওয়া বিভিন্ন স্তরের মধ্যে সব থেকে উন্নত সভ্যতা ছিল খ্রিস্টীয় প্রথম দ্বিতীয় শতক থেকে গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগের মধ্যে। এটি ছিল একটি সমৃদ্ধ নাগরিক বাণিজ্য কেন্দ্র, যার সঙ্গে যোগাযোগ ছিল ভারতের বিভিন্ন তৎকালীন বসতির। এই বছরই উৎখননে পাওয়া গিয়েছে একটি পুরুষ মূর্তির খণ্ডিত অংশ, যার হাতের অবস্থান ও পোশাক খুবই নাগরিক। শুঙ্গ থেকে গুপ্ত পরবর্তী যুগের সময়কালের টেরাকোটার নিদর্শনগুলো থেকে বোঝা যাচ্ছে এই এলাকায় শুধু খুবই উন্নত নাগরিক জীবন ছিল তাই নয়, লোকশিল্প থেকে সচেতনভাবে দূরত্ব তৈরি করে শিল্পকলা তৈরি হচ্ছিল। সেই শিল্পকলার উপরে ভারতের অন্য অঞ্চলের উন্নত সভ্যতার প্রভাব রয়েছে। যেমন ভারতের বিভিন্ন জায়গা থেকে শুঙ্গ যুগের যে পঞ্চচূড়া যক্ষিণী মূর্তি পাওয়া গিয়েছে তা এখান থেকেও মিলেছে মিথুক ফলক, দুটি পদ্মের নাল ধরে রাখা নারী মূর্তি ও দানাযুক্ত যক্ষিণী মূর্তি সহ নানা নিদর্শন। গুপ্তযুগের 3টি নারী মূর্তির কেশসজ্জা, অলঙ্কার ও দেহাবয়বের লাবণ্য এই জনপদের উৎকৃষ্ট দক্ষতা ও রুচির পরিচয় দেয়। শুভ বলেন, কুষাণ যুগের এক রাজপুরুষের ফলক মিলেছে, যিনি হাতিতে বসে রয়েছেন, এক হাতে অঙ্কুশ, অন্য হাতে টাকার থলি জাতীয় কিছু, যা থেকে বোঝা যায় অর্থনৈতিক সমৃদ্ধি কতটা ছিল। বর্তমানে যেটা দমদম সেন্ট্রাল জেল, সেটা ছিল নবাব আলীবর্দী খানের ঘোড়াশাল ও সেনা ছাউনি। পরবর্তীতে রবার্ট ক্লাইভের দেহরক্ষীদেরও বাস ছিল সেখানে। ক্লাইভ হাউসের পাশে নিচের যে মাঠটা দেখা যায়, শুভ মজুমদারের কাছ থেকেই জানা যায় ওখানেই ছিল পরিখা, যার সাথে গঙ্গা ও বর্তমান বাগজোলা খালের যোগাযোগ ছিল, এবং মুর্শিদাবাদ থেকে গঙ্গা পথে এখানে আসতেন নবাব আলীবর্দী খান। দমদম শব্দটি পার্সি ভাষার বা পার্সিয়ান ওয়ার্ড দমদমা থেকে উদ্ভূত। অন্য মতে আরবি শব্দ দমদমাহ থেকে উদ্ভূত। এর অর্থ উঁচু ঢিপি বা চাঁদমারি, যার অর্থ যুদ্ধ প্রশিক্ষণের জায়গা। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।